আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ ট্রাম্প প্রশাসনের। পুনর্বিবেচনার সুযোগ রয়েছে, অর্থ উপদেষ্টা। কাজ করছে সরকার। জাতীয় নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ হয়নি, জানালেন সিইসি। বিগত ৩টি ভোটকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা সুযোগ পাবে না। জাপার নতুন মহাসচিবকে অবৈধ দাবি আনিসুল ইসলাম মাহমুদের। গঠনতন্ত্র অনুযায়ী পরিবর্তনের সুযোগ নেই, কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের তাগিদ। জুলাই সনদ নিয়ে টালবাহানা হলে রাজপথে আবারও আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের। পদযাত্রা এখন কুষ্টিয়ায়, বিকেলে মেহেরপুরে। এবং পায়রা গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল প্রস্তুত, চলছে সংযোগ সড়কের কাজ। আগামী বছর উদ্বোধন। অর্থনীতির গতি বদলে দেবে আশা ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। তবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার আশা, আলোচনায় উভয় দেশের জন্য লাভজনক ফলাফল উঠে আসবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট ১৪ দেশের উপর নতুন শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে শুল্ক সংক্রান্ত লেখা চিঠি ট্রুথ সোশ্যালে শেয়ার করেন তিনি। চিঠিতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট, যা কার্যকরের ঘোষণা দেন আগামী ১ আগস্ট থেকে। আগে এই শুল্ক ছিল ১৫.৫%। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছাতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে কাজ করছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জন্য ইতিবাচক ফলাফল বের হয়ে আসবে বলে মনে করেন তিনি। কমার্স অ্যাডভাইজার শেখ বশির উদ্দিন এখন ওয়াশিংটনে আছেন। উনি এই টক্সের নেতৃত্ব দিচ্ছেন। আমরা আশা করি এই টক্সের মাধ্যমে এমন একটা জায়গায়, এমন একটা রেজাল্ট আমরা পাবো, যের ফলে যেটা আমাদের উভয় দেশের জন্যই এটা উইন উইন, মানে এমন একটা ডিল যেটা আমার জন্য বেটার, তাদের জন্য বেটার। যদি ৩৫% শুল্ক আরোপ থেকে যুক্তরাষ্ট্র সরে না আসে, তাহলে অর্থনীতিতে বিরূপ কি প্রভাব পড়বে তা নিয়েও প্রশ্ন ছিল প্রেস সচিবের কাছে। আমরা যদির কথাটা এখন ধরছি না। বাংলাদেশের বাংলাদেশের এক্সপোর্ট $50 বিলিয়ন প্রায়, এবং আমরা আশা করছি সামনে আরও বাড়বে। আমাদের চিফ অ্যাডভাইজার ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছেন। তারপরে আপনারা দেখেছেন গত ৯০ দিনে আমরা বাংলাদেশের যত ট্রেড এক্সপার্ট আছে সবার সাথে আমরা বসেছি। সেটা নিয়ে আমাদের একটা পজিশন পেপার তৈরি হয়েছে। আমরা আমাদের নেগোসিয়েশনে কি কি বিষয় নেগোসিয়েট করব সেগুলো বিষয়ে আলাপ হয়েছে। এর আগে গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়, পরে তা ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছিল। ট্রুথ সোশ্যালে শেয়ার করা চিঠিতে বলা হয়, উচ্চ শুল্ক এড়াতে কোনো পণ্য তৃতীয় দেশ হয়ে পাঠালে সেই পণ্যে আরও বেশি শুল্ক বসানো হবে। তবে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি যুক্তরাষ্ট্রেই পণ্য তৈরি বা উৎপাদন করে, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক আরও বাড়ানোরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি তুলনায় ৩৫% শুল্ক নির্ধারণ যৌক্তিক হয়নি বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। এটা আশা করেনি বাণিজ্য মন্ত্রণালয়। মিশরকে কার্যকর হলে বাংলাদেশের উপর চাপ বাড়বে বলে মনে করছেন বাণিজ্য সচিব। এই বিষয়ে আলোচনার জন্য আজই যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপন। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক নির্ধারণের পর তা ৩ মাসের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকে মাত্র 2% কমিয়ে 35% নির্ধারণ করা হয়েছে, যা 1 আগস্ট থেকে কার্যকর হবে।
তবে একে যৌক্তিক মনে করছেন না অর্থ উপদেষ্টা। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকিরা এটা দেশে করে, যেটা 14টা দেশের একই বলেছে। 14 দেশের মধ্যে এখন আমরা এটা নেগোসিয়েট করব। এতে বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বাণিজ্য সচিব। ভিয়েতনামের উপর 46% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে তা কমিয়ে 20% নামিয়ে এনেছে দেশটি। বাংলাদেশের কমেছে মাত্র 2%। তাহলে কূটনৈতিক তৎপরতার কোনো ঘাটতি ছিল কিনা এমন প্রশ্নে বাণিজ্য সচিব দাবি করেন তৎপরতার কোনো ঘাটতি ছিল না। মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে এ বিষয়ে আবারও বৈঠক হবে। প্রতি বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $6 বিলিয়ন পণ্য আর আমদানি করে $2 বিলিয়ন। দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে কাজ চলছে বলেও জানান বাণিজ্য সচিব। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের অবৈধভাবে শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ দিয়েছেন বলে দাবি করেছেন অব্যাহতি পাওয়া সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এ সময় অব্যাহতিপ্রাপ্ত কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার জানান, GM কাদেরের অরাজনৈতিক আচরণ দলকে স্তব্ধ করে দিয়েছে। তিনি যে চিঠি দিয়েছেন তা কোনো সুস্থ রাজনীতিবিদ দিতে পারেন না। তিনি অসুস্থ কিনা তা পরীক্ষা করার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। কাদের ভাই, আপনার চিঠি আমার হাতে এসেছে, লাভ লেটার, সেটা আমরা পেয়েছি, কিন্তু আমরা আপনাকে বহিষ্কার করি নাই, আমরা আপনাকে ফেলে যেতে চাই না। আমরা দলকে শক্তিশালী করব, আবার বৃহত্তর ঐক্য করে আপনাকে আমরা আবারও বলবো, আসেন, আপনাকে আমরা সম্মান দেব। কিন্তু দল ভাঙবে, দল ছোট হবে, এই রাজনীতি আমরা করব না। প্রেসিডিয়াম সভা, সেখানে কিন্তু বিভক্তির জায়গায় আমরা ঐক্য চেয়েছিলাম। চেয়ারম্যান সাহেব তার সমস্ত ক্ষমতা থাকতে হবে, এবং তিনি আরো বললেন, আমি যা বলবো সেটাই পার্টির পলিসি। সম্মেলনে ডিসাইড হোক কে থাকবে না থাকবে। অনতিবিলম্বে যেসব ইস্যু আমরা তুলেছি সেগুলো কাউন্সিলে পেশ করা হোক, এবং কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে এগুলোর সমাধান। জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে পথসভায় দেয়া বক্তৃতায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করে যদি সরকার বা অন্য কোনো পক্ষ টালবাহানা করে তাহলে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় নাহিদ ইসলাম জানান, ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাই এনসিপির আগামীর লক্ষ্য। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জাওরা, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ কুষ্টিয়া ও মেহেরপুর সফর করবেন এনসিপি নেতৃবৃন্দ। বাংলার আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। শহীদদের যে আত্মত্যাগ, তারা যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন, সেই শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে, তার স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিচার সংস্কার, নতুন সংবিধানের দাবিতেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
স্ত্রী সন্তানকে নিয়ে সুখের সংসার ছিল রাজমিস্ত্রি নূর আলমের। একটি বুলেট ধ্বংস করে দিয়েছে তার সাজানো জীবন। জুলাই আন্দোলনে তিনি ছিলেন গাজীপুরে, সেখানেই বুলেটের আঘাতে প্রাণ হারান নূর আলম। তার বিধবা স্ত্রী খাদিজা বেগম সহযোগিতা পেলেও মানবেতর দিন কাটাচ্ছেন নূর আলমের অসুস্থ বাবা। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের প্রতিবেদন, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। জীবিকার তাগিদে গাজীপুরের রাজমিস্ত্রির কাজ করতেন নূর আলম। গত বছরের 20 জুলাই কাজ শেষে বাসায় ফেরার সময় গাজীপুর চৌরাস্তা এলাকায় ছাত্র জনতা ও পুলিশের সংঘর্ষের মাঝে পড়ে গুলিতে মৃত্যু হয় শহীদ নূর আলমের। বাবাকে হারায় শিশু আব্দুল খালেক। শহীদ নূর আলমের বিধবা স্ত্রী খাদিজা বেগম সরকারি, বেসরকারি ও রাজনৈতিকভাবে সহযোগিতা পেয়েছেন। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে অফিস সহায়কের চাকরির ব্যবস্থাও হয়েছে তার। আমার মেয়েটার একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে গেছে, সে চাকরি করতেছে। আর শরীর স্যার হাসিল আছে বিচার আমার চাই বেড়ার সঙ্গে স্ট্রোক হয়েছে। কুড়িগ্রাম তো অরিখোনা নিয়ে গেছে, অরিখোনা সামলি বের পায় নাই, কাছে ঢাকা নিয়ে গেছে। উপদেশ ঢাকা নিয়ে যায় অরিখোনা আইতে চেষ্টা করিয়ে আরাম করি দিয়ে ফেরাইছে। তো ফির অদন হল, ফির এলা তো কাম কাজ করে ফেলে। মানবেতর জীবন কাটাচ্ছেন শহীদ নূর আলমের বাবা আমির হোসেন। আমির আলী পাগলের মতো বেড়াতে মানে সেন্সার ছাড়া গেল, স্ট্রোক করে গেল, ঢাকায় নিয়ে গেল, আমার খরচে সরকারি খরচে নিয়ে গেল। নূর আলমের বাবা কি কর্ম আছে বয়স্ক এক যখন কর্ম করি খাবার পায়, নূর আলম থাকলে অবশ্যই কর্ম করি খোয়ালে হয়। মানে রাস্তা কোনো মতে চলি ফিরি খাইতে পারে, কর্মটা যে করবে এটা তো পায় না। জুলাই আন্দোলনে সকল শহীদ পরিবারকে সহায়তার দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বিগত 3 নির্বাচন বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিং এর সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। এছাড়াও তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে। এরই মধ্যে EU সহ অনেকেই চিঠি দিয়ে তা জানিয়েছে। মুশফিকুর রহমানের রিপোর্ট। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে আসেন কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। এতে আগামী নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে কানাডার রাষ্ট্রদূত নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া ব্যালট প্রকল্পে কানাডা সহযোগিতা করবে বলে জানান EC। না, সমস্যা নিয়ে কোনো আলাপ হয় না। এটা সময়সীমা সম্পর্কে আপনারা যা জানেন, আমিও তাই জানি। তা আমি বুটের যেদিন বুট হবে তার 2 মাস আগে আপনাদেরকে জানিয়ে দেব। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত 3 নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভারের কথা বলছি। এছাড়াও কানাডা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিটমেন্টের কথা শুনে সন্তুষ্ট বলেও জানান তিনি। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাতে সম্প্রতি চীন সফর করে আসা বিএনপি প্রতিনিধি দলের সদস্য উপস্থিতি ছিলেন। দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের নানা সেক্টরে বিনিয়োগ, চীনা কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির সম্পর্ক আরও জোরদার করা সহ নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া মহাসচিব সহ বিএনপি প্রতিনিধি দল চীন সফরে তাদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান। গত 22 জুন 5 দিনের সফরে চীন যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 9 সদস্যের বিএনপি প্রতিনিধি দল। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত 10টি স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। দ্রুত ভাঙন প্রতিরোধ করা না গেলে রাস্তাঘাট, হাট বাজার সহ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছর নাওডোবা ইউনিয়নের মাঝের ঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের
100 মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। এবছর ওই অংশে বাঁধ মেরামতের কাজ শুরু হলেও গত মাসে আবারও 250 মিটার বাঁধ নদীতে তলিয়ে যায়। সেই অংশ মেরামতের আগেই সোমবার নদী রক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এ সময় নদী গর্ভে বিলীন হয়ে যায় 5টি বসতবাড়ি ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কক্সবাজারের সাগরে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 2 শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। সকালে হিমছড়ি পয়েন্টে এই ঘটনা ঘটে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোমনাথ বসু। তিনি জানান, 3 পর্যটক গোসলে নেমে নিখোঁজ হয়। সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। জেলা প্রশাসকের অপসারণ সহ 6 দফা দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়। সিলেটে গত কয়েকদিন থেকে পণ্য পরিবহন ধর্মঘট চললেও আজ থেকে বন্ধ রয়েছে বাস চলাচল। এতে অচল হয়ে পড়েছে সিলেটের সড়ক যোগাযোগ। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে ধর্মঘটকে প্রত্যাখ্যান করেছে জেলা সিএনজি অটোরিকশা, অটো টেম্পু, ট্যাক্সি কার মালিক সমিতি। 8 জুলাই ভোর 6টার থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধ থাকবে। ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিতে বসবাসরত প্রত্যাবাসনে আগ্রহী বাংলাদেশিদের দ্বিতীয় দলটি বিমানে ইরান থেকে শারজাহ হয়ে বাংলাদেশ পৌঁছেছেন। 32 জনের দলটি প্রথমে সড়ক পথে তেহরান থেকে মাশহাদ যান। সেখান থেকে বিমানে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হয়ে ঢাকা পৌঁছান। ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের এই প্রত্যাবাসন প্রক্রিয়া সমন্বয় করেছে। দেশি বিদেশি শ্রমিকের দিনরাত নিরলস কর্মযজ্ঞে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। দ্রুত গতিতে এগিয়ে চলছে সেতু সহ সংযোগ সড়কের কাজ। জাহাজ হ্যান্ডলিং সুবিধাদি নির্মাণ কাজ রয়েছে শেষ পর্যায়ে। এর মধ্য দিয়ে দীর্ঘ 1 দশকের অপেক্ষার পর 2026 সালের জুলাইয়ে চালু হবে দেশের 3য় সমুদ্র বন্দর পায়রার পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন গভীর সমুদ্র বন্দর হিসেবে পায়রা দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে যোগ করবে এক নতুন প্রাণ। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 2019 সালের জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। প্রায় 6,000 কোটি টাকার এ প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্নের মেয়াদ ধরা হয় 2023 সালের জুন। 2 দফা সময় বাড়িয়ে সম্পন্ন হয়েছে টার্মিনাল ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ। আন্ধারমানিক নদের উপর 6 লেন সেতুর কাজ 65 ও সংযোগ সড়কের কাজ সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত 70%। বন্দরকে দেশের সকল অঞ্চলের সাথে নিবিড়ভাবে যুক্ত করতে ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজ শুরু হচ্ছে শিগগিরই। সেতু ও সংযোগ সড়কের কাজ শেষ হলে 2026 সালের জুলাইয়ে চালু হবে বন্দরের নিজস্ব প্রথম টার্মিনালের অপারেশনাল কার্যক্রম। আমি যদি কম্পেয়ার করি বাংলাদেশের মতো 3টা বন্দরের টোটাল যে কি লেন্থ আছে সেটা এই এক পায়রা বন্দরে সেই পরিমাণ, অর্থাৎ যেখানে জাহাজ ফিরতে পারবে জেটি লেন্থ, সেটা বাংলাদেশের অন্য সব বন্দরের বর্তমান ক্যাপাসিটি যদি যোগ করে তাহলে পায়রা বন্দর সেই ক্যাপাসিটি। নিয়মিত ড্রেজিং এর মাধ্যমে পলিপ্রবণ রাবনাবাদ চ্যানেলের গভীরতা ধরে রাখতে পারলে পায়রা বন্দর হবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। রাস্তাঘাট এবং এগুলো এখনো সম্পূর্ণ হয়নি, এগুলো করার দ্রুত প্রয়োজন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল সিলেটেশন, যেটা পলি পরে যেটা, এবং এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। আমার মনে হয় এতটুকু চ্যালেঞ্জ নিতেই হবে একটা বন্দরের জন্য। এই জেলাটার একটা ভালো অবস্থানে আসবে, এই জেলার মানুষের একটা রুটি বা অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। সবাইকে আমরা বলছি যে এই নাব্যতা ফিরিয়ে আনার জন্য আপনারা যে কোনো অবস্থাতে মন্ত্রণালয় থেকে শুরু করে বা আইডব্লিউটি শুরু করে বা নিজস্ব ড্রেজার দিয়ে আপনারা নাব্যতা ফিরিয়ে আনার জন্য
নাব্যতা ফিরিয়ে না আনলে এখানের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। নিজস্ব টার্মিনাল ছাড়া সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে পায়রা বন্দর এ পর্যন্ত রাজস্ব আহরণ করেছে ২,০০০ কোটি টাকার বেশি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইকো ট্যুরিজম ও স্থানীয় জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে হাওরের মাস্টার প্ল্যান বাস্তবায়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেত্রকোনা সাংবাদিক ফোরামে আয়োজিত হাওরের সংকট ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। হাওরে গাছ রোপণ ও টাঙ্গুয়ার হাওরের উন্নয়নে সরকার পরিকল্পনা নিয়েছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, হাওরের ট্যুরিজম অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। পরিবেশ রক্ষায় এটি নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য পানি আইনের অধীনে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানান রিজওয়ানা হাসান। হাওরের জীবনযাপন অনেক বিস্তৃত, তাই এর ব্যবস্থাপনা করা খুব কঠিন কাজ বলেও জানান পরিবেশ উপদেষ্টা। 4টা পলিসি আমরা কাজে হাত দিয়েছি। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান, একটা হচ্ছে হাওর প্ল্যান গাইডলাইন অন এমব্যাঙ্কমেন্ট, একটা হচ্ছে হাওরের প্ল্যান্টেশন, আর একটা হচ্ছে হাওরের ট্যুরিজম। হাওরের ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা দেশের খসড়াটা প্রস্তুত করছি এবং আশা করি এটা চূড়ান্ত করে দেবো। যে মানুষ দেখুক, কিন্তু একটা তো সীমা থাকতে হবে। একই মানুষ প্রতিবার যাবে, অন্য মানুষেরা যাবে না। হাওরের ট্যুরিজমের ক্যাপাসিটি কত, কয়টা হাউস বোট আপনি এলাও করতে পারেন, হাউস বোট কোথায় যাবে কোথায় যাবে না। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, অটো রিকশায় সিএনজি ব্যবহার উপযোগী গ্রাভিটন সিরিজের নতুন 7 মডেলের কার ব্যাটারি বাজারে এনেছে ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশন। জাপানিজ স্ট্যান্ডার্ডে তৈরি সিল্ড মেইনটেনেন্স ফ্রি ওয়ালটনের কার ব্যাটারিতে ব্যবহৃত হয়েছে উন্নত মানের প্রযুক্তি, যা উন্নত পারফরমেন্স নিশ্চিত করার পাশাপাশি গাড়ি ব্যবহারকারীদের দেবে রাস্তায় নিরাপদে অবিরাম চলার শক্তি। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মডেলের কার ব্যাটারিগুলো উদ্বোধন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা এবং ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও নিশাত তাসনিম সুচি। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ ওয়ালটন ব্যাটারির শতাধিক ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। পদ থেকে সরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর আত্মহত্যা করেছেন রাশিয়ার সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্তারোভোইত। স্থানীয় সময় সোমবার রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি গাড়ির ভেতর তার মরদেহ পাওয়া যায়। এর কয়েক ঘণ্টা আগে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার তদন্ত সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক মন্ত্রী আত্মহত্যা করেছেন। রোমান গত বছরে মে মাস থেকে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। রাশিয়ার এই অঞ্চলের বেশ কিছুটা অংশ দখল করে নিয়েছিল ইউক্রেন। তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সাথে কুরস্ক অঞ্চলের দুর্নীতি এবং সীমান্ত অঞ্চল সুরক্ষিত করার তহবিল তসরুপের যোগসূত্র থাকতে পারে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম। এবারে খেলার খবর। নিজেদের সেরাটা দিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে চায় বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে এমনটা বলেন ব্যাটার তানজিদ হাসান তামিম। এ সময় লঙ্কান ব্যাটিং কোচ তিলিনা কান্দাম্বি জানান, টাইগার স্পিন অ্যাটাক সামলানোটাই তাদের জন্য চ্যালেঞ্জ। কিছুক্ষণের মধ্যে মাঠে নামবে দুই দল। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। সপ্তাহখানেক আগে যে ট্রফিটা নিয়ে দুই অধিনায়ক হাসি মুখে ছবি তুলেছেন, এবার সেই ট্রফি একজনের হওয়ার পালা। পাল্লেকেলেতে রাতেই নিশ্চিত হয়ে যাবে শ্রেষ্ঠত্ব কাদের। প্রথম দুই ওয়ানডে পর্যালোচনা করলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভাবনার জায়গাটা তাদের ব্যাটিং। হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিজেদের সর্বনাশ ডেকে আনছেন মিডল অর্ডারের ব্যাটাররা।
সংবাদ সম্মেলনে এসে তানজিদ হাসান তামিম বলেন তারা এই ব্যাপারে সাবধান থাকবেন। তবে সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে अगेन। অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল্ড করতেছে, সবাই হাসি খুশি আছে। সো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের জিতার, সো আমরা আমাদের বেস্ট এখানে ট্রাই করব। উল্টো দিকে বোলাররা 2 ম্যাচেই শ্রীলঙ্কার 10টি করে উইকেট নিয়ে নিজেদের সক্ষমতার জানান দিয়েছেন। স্বাগতিক দলের ব্যাটিং কোচ বলেন অনুশীলনে টাইগার বোলিং আক্রমণ ঠেকানোর প্রস্তুতি নিয়েছেন তারা। We knew that we discussed about it because they have bowled really well during in the middle overs, all three spinners. So we have discussed what are the options that we have to get over that period, and we are trying to implement that in training as well today. আগের ম্যাচে চোট পাওয়া নাজমুল হোসেন শান্ত খেলতে না পারলে দেখা যেতে পারে মোহাম্মদ নাইমকে, আর হাসান মাহমুদের স্থানে তাসকিনের ফেরা নিশ্চিত। এস এম আশরাফ, এটিএন বাংলা। বিশ্বের মাঝে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরতে প্যারিস ওয়ার্ল্ড গেমসের ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের দল স্কলাস্টিকা। টুর্নামেন্টে ভালো ফলাফলের জন্য কঠোর অনুশীলনে নিজেদের প্রস্তুত করেছে বাংলাদেশের প্রতিনিধিরা। অনূর্ধ্ব 18 বছর বয়সীদের এই টুর্নামেন্টে আজ বাংলাদেশ সময় 3:45 স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে স্কলাস্টিকার তরুণ ফুটবলাররা। টুর্নামেন্টে অংশ নেওয়ার লক্ষ্যে গতকাল ভোরে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। 12 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ও স্বাগতিক ফ্রান্স ছাড়াও স্পেন, ইংল্যান্ড, আলজেরিয়ার দলগুলো অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী 12 জুলাই। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপ ট্রাম্প প্রশাসনের। পুনর্বিবেচনার সুযোগ রয়েছে, অর্থ উপদেষ্টা, কাজ করছে সরকার। জাতীয় নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ হয়নি জানালেন সিইসি। বিগত 3টি ভোটকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা সুযোগ পাবে না। জাপার নতুন মহাসচিবকে অবৈধ দাবি আনিসুল ইসলাম মাহমুদের। গঠনতন্ত্র অনুযায়ী পরিবর্তনের সুযোগ নেই, কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের তাগিদ। জুলাই সনদ নিয়ে টালবাহানা হলে রাজপথে আবারও আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের। পদযাত্রা এখন কুষ্টিয়ায়, বিকেলে মেহেরপুরে। এবং পায়রা গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল প্রস্তুত, চলছে সংযোগ সড়কের কাজ। আগামী বছর উদ্বোধন, অর্থনীতির গতি বদলে দেবে আশা ব্যবসায়ীদের। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।